বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররাই বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বললেন, ন্যায় প্রতিষ্ঠার দৃষ্টান্ত বাংলাদেশ। কুমিল্লায় পূজা মণ্ডপে প্রথম ভাঙচুর করেন মেয়র শাক্কুর পিএস বাবু। 999-এ ফোন দেন বিএনপি কর্মী ইকরাম, বলছে পুলিশ। বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ার অজুহাত। এবং টি-20 বিশ্বকাপে নিজেদের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে সান্ত্বনার জয় চায় টাইগাররা। সিরিজ হারের শোধ নিতে মরিয়া অজিরা। সময় সংবাদের সঙ্গে আছে আমি জান্নাতুল সাদিয়া। বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসর ও ষড়যন্ত্রকারীরা আজও অনলাইনে দেশবিরোধী হিংসা বিদ্বেষ ছড়াচ্ছে। বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে ন্যায় প্রতিষ্ঠায় বাংলাদেশ এখন দৃঢ় অবস্থানে রয়েছে বলেও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারে ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের উদ্দেশ্যে দেয়া ভাষণে এসব কথা বলেছেন। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। স্কটল্যান্ডে জলবায়ু বিষয়ক সম্মেলন COP26-এ অংশগ্রহণ শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন সরকারি সফরে লন্ডনে অবস্থান করছেন। বুধবার লন্ডনে স্থানীয় সময় রাতে ব্রিটিশ পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টারে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী এবং ব্রিটিশ এমপি লর্ড জিতেশ গাথিয়া। ছোট বোন শেখ রেহানা সহ প্রধানমন্ত্রীর সফরসঙ্গীরাও এ সময় উপস্থিত ছিলেন শেখ হাসিনার সঙ্গে। ওয়েস্টমিনিস্টারে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। লন্ডন শহরের সঙ্গে নিজের জীবনের স্মৃতিচারণ করে তিনি বলেন, জাতির পিতাকে হত্যার পর ভিন্ন খাতে গিয়েছিল বাংলাদেশ। তাদের দোসররা আজও দেশ বিরোধী কুৎসা রটিয়ে চলেছে বলেও অভিযোগ শেখ হাসিনার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান's brutal assassination in August 1975, Bangladesh was led to a different direction. It took us more than 2 decades of political struggle to restore the basis for parliamentary democracy. দুঃসহ সেসব স্মৃতি পেছনে ফেলে বাংলাদেশ এখন বহুদূর এগিয়ে গেছে বলেও মন্তব্য করেন সরকার প্রধান। তিনি জানান, অর্থনৈতিক ও সামাজিক প্রায় প্রতিটি সূচকে দেশ এখন উন্নয়নের রোল মডেল। Bangladesh got qualified to graduate from the least developed country status. Bangladesh ranks top among those on track to achieve the Sustainable Development Goals. We remain committed that no one is left behind. জলবায়ু সংকট মোকাবিলায় সীমাবদ্ধতা নিয়েও জনগণকে পাশে নিয়ে তা সামাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। Bangladesh is one of the most climate vulnerable countries. We are, however, recognized as a role model in disaster management. We are also a global leader in climate adaptation. We are now working on climate resilience. We have recently terminated our plans for many projects. 6 দিনের লন্ডন সফর শেষে 9 নভেম্বর ইউনেস্কোর 75তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিতে দ্বিপক্ষীয় সফরে ফ্রান্সের প্যারিস যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেবাশিস রায়, সময় সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বিপন্ন দেশগুলোর কণ্ঠস্বর বলে আখ্যা দিয়েছে বিবিসি। একই সঙ্গে এবারের বিশ্ব জলবায়ু সম্মেলনের আলোচনায় প্রভাবশালী 5 জনের তালিকায় রয়েছে বাংলাদেশের সরকার প্রধানের নাম। 197টি দেশের পরিবর্তনে এই 5 জনই সত্যিকারের কাজটি করবেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স বলে আখ্যা দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিশ্ব জলবায়ু সম্মেলন COP26-এর শীর্ষ 5 প্রভাবশালীর তালিকায় রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ছাড়াও এই তালিকায় রয়েছেন আরও 4 জন। তারা হলেন চীনের জলবায়ু আলোচক শি জেনহুয়া, সৌদি আরবের আয়মান সিসলি, ব্রিটিশ মন্ত্রী অলোক শর্মা, স্পেনের বাস্তুসংস্থান পরিবর্তন মন্ত্রী তেরেসা রিবেরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এই 5 প্রভাবশালীর উপর নির্ভর করছে জলবায়ু সম্মেলনের ফলাফল। 197টি দেশের পরিবর্তনে তারাই সত্যিকারের কাজটি করবেন।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদেরকে ডিল মেকার্স হিসেবে আখ্যায়িত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। বিবিসি বলছে, জলবায়ু সম্মেলনের সফলতা কিংবা ব্যর্থতা এই 5 আলোচকের উপর নির্ভর করছে, কারণ এক্ষেত্রে তাদের বড় প্রভাব রয়েছে। প্রতিবেদনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিপন্নদের কণ্ঠস্বর হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা 48টি দেশে গ্রুপ ক্লাইমেট ভালনারেবল ফোরামের পক্ষে কথা বলেছেন তিনি। এতে আরও বলা হয়, শেখ হাসিনা একজন অভিজ্ঞ এবং স্পষ্টভাষী রাজনীতিবিদ, যিনি জলবায়ু পরিবর্তনের তরতাজা অভিজ্ঞতা COP26 সম্মেলনে তুলে ধরেছেন। গত বছর বাংলাদেশের প্রায় 1/4 পানির নিচে তলিয়ে যায়। সেই সময় দেশটিতে বন্যার কারণে 10 লাখ ঘরবাড়ি হুমকির মুখে পড়ে। এ বিষয়ে কার্ডিফ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশেষজ্ঞ ডক্টর জেন অ্যালান বলেন, শেখ হাসিনার মতো মানুষ জলবায়ু পরিবর্তনের এক মানবিক মুখ। এছাড়া জলবায়ু পরিবর্তন ইতোমধ্যে কি অবস্থায় চলে গেছে তা বুঝতে তিনি বিশ্ব নেতাদের সাহায্য করতে পারেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গ্লাসগো বহরের সদস্য ও বাংলাদেশি আলোচক কামরুল চৌধুরীর মতে, একটি সুস্পষ্ট লক্ষ্য নিয়েই বিপন্ন দেশগুলো গ্লাসগোতে এসেছে। এসব দেশের 100 কোটি মানুষ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। কুমিল্লার পূজা মণ্ডপে প্রথম প্রতিমা ভাঙচুর করেছিলেন সিটি মেয়র মনিরুল হক সাক্কুর ব্যক্তিগত সচিব মঈনুদ্দিন আহমেদ বাবু। দাবি পূজা উদযাপন কমিটির নেতাদের। 999-এ ফোন দেয়া ইকরাম ও বিএনপির কর্মী। প্রধান অভিযুক্ত ইকবাল ও ইকরাম পরিস্থিতি পর্যবেক্ষণে ব্যস্ত ছিলেন সারাদিনই। সময় সংবাদের হাতে আসে একটি ভিডিও ফুটেজে ধরা পড়েছে এমন চিত্র। এদিকে ঘটনার পর থেকেই খোঁজ নেই মেয়রের পিএস বাবুর। বাহার রায়হানকে সঙ্গে নিয়ে বুলবুল রেজার রিপোর্ট, ছবি তুলেছেন ওমর ফারুক। কুমিল্লার পূজা মণ্ডপে কোরআন শরীফ পাওয়া গেছে এমন খবরে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ ও স্থানীয় বাসিন্দারা। প্রশাসনের কর্মকর্তারা ঘটনার বিষয়ে কথা বলেন স্থানীয়দের সঙ্গে। সময় সংবাদের কাছে আসা একটি ভিডিওতে প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে দেখা যায় সেখানে। ওই ঘটনার 999-এ ফোন করে পুলিশকে জানিয়েছিলেন যে ব্যক্তি, সেই ইকরামকেও দেখা যায় সেখানে। দুজনকেই সেখানে দাঁড়িয়ে অবস্থা পর্যবেক্ষণ করতে দেখা যায়। আরেকটি ভিডিওতে ইকরামকে উত্তেজিত অবস্থায় দেখা যায় স্থানীয়দের সঙ্গে কথা বলতে। সেদিন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র মনিরুল হক সাক্কু ছিলেন সেখানে। তার পিএস মঈনুদ্দিন আহমেদ বাবু, যার বিরুদ্ধেও অভিযোগের তীর, তিনিও ছিলেন ঘটনাস্থলে। সহিংসতায় উস্কানি দিতে দেখা যায় তাকে। কুমিল্লা শহরের মৌলভীপাড়ায় অভিযুক্ত বাবুর বাড়িতে গিয়ে দেখা যায় তালা ঝুলছে। পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ রাখার ঘটনায় মূল অভিযুক্ত ইকবাল হোসেন হলেও 13ই অক্টোবর সকালে সহিংসতা ছড়িয়ে দিতে তৎপর ছিলেন অনেকেই। এলাকাবাসী ও মণ্ডপ সংশ্লিষ্টদের দাবি, তাদের মধ্যে অন্যতম মঈনুদ্দিন আহমেদ বাবু, যিনি সিটি মেয়র মনিরুল হক সাক্কুর পিএস হিসেবে পরিচিত। এটি তার বাসভবন। ঘটনার পর থেকেই তার কোনো হদিস নেই। পূজা উদযাপন কমিটির নেতাদের দাবি, সিটি মেয়রের পিএস বাবুই প্রথম প্রতিমা ভাঙচুর করে। 999-এ ফোন দেয়া ইকরামও বিএনপির কর্মী, দাবি তাদের। মেয়রের যে পিএস, সেই আমাদের প্রতিমায় সর্বপ্রথম আঘাত করে। ডেকোরেশনের লাইটগুলি সে সর্বপ্রথম ছিঁড়ে ফেলে। সে কিন্তু প্রায় 12টা সাড়ে 12টা ছিল, মণ্ডপের সামনে ছিল, হুলাহুলি দেওয়ার সময় ছিল, তা কিন্তু তখন গ্রেফতার করা হয় নাই। এখন পর্যন্ত কুমিল্লার ঘটনায় দায়ের হওয়া 1 ডজন মামলায় যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই বিএনপি জামায়াতের কর্মী। বিএনপি নেতাদের দাবি, তারা ষড়যন্ত্রের শিকার। বিএনপিকে ফাঁসানোর জন্য কিন্তু বিএনপির নেতা কর্মীরা যাতে আন্দোলনে অংশগ্রহণ করতে না পারে, আন্দোলন চাঙ্গা করতে না পারে, সেই জন্য তাদের বিরুদ্ধে ঢালাওভাবে একটা মামলা দিয়ে হয়রানি করার হচ্ছে। রিমান্ডে উস্কানিদাতাদের নাম আসছে বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। নাম কিছু কিছু আসছে, আমরা সেই নাম যথার্থ কিনা এগুলো যাচাই বাছাই হচ্ছে। প্ররোচনায় কারা কারা ছিল, দেশব্যাপী কিভাবে ছড়িয়ে পড়লো, সেখানে কারা কারা মদত দিয়েছে, এই সব কিছুই আমরা সামনে রেখে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছি। ধর্ম অবমাননায় প্রধান অভিযুক্ত ইকবাল সহ 4 আসামিকে 3য় দফা রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে সিআইডি। বুলবুল রেজা, সময় সংবাদ, কুমিল্লা। সময় সংবাদে আরও থাকছে, চট্টগ্রামে বিভিন্ন সড়কের সংস্কার কাজ অর্ধেক করে লাপাত্তা ঠিকাদার প্রতিষ্ঠান। নগরবাসীর চরম ভোগান্তি, কাজ শেষ করার উদ্যোগ।
বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় বিপাকে পড়েছেন পরিবহন মালিকরা। গতকাল আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম 65 টাকা থেকে বাড়িয়ে 80 টাকা নির্ধারণ করে সরকার, যা কার্যকর হয়েছে মধ্যরাতে। সকালে রাজধানীর বিভিন্ন পাম্পে জ্বালানি তেল নিতে এসে বিভিন্ন পরিবহনের চালকরা জানান, হঠাৎ করে জ্বালানির দাম বাড়ানোর ঘোষণা তারা জানেন না, তাই আগের মতোই ভাড়া নিয়েছেন, কিন্তু পাম্পে এসে তাদের বেশি টাকা গুনতে হচ্ছে। এদিকে পরিবহন মালিক সমিতির দাবি, বর্ধিত দামের সঙ্গে ভাড়ার সমন্বয় করতে ক্ষতির মুখে পড়তে হবে তাদের। আমাদের ব্যবসায় তো প্রচুর লস। এখন তো 5,000-10,000 টাকা ডেমারেজ দিতে হবে কোম্পানির মালিক পক্ষ, ভাড়াও বাড়িনি হঠাৎ করে। এরকম সরকার আস্তে আস্তে 2-1 টাকা করে বাড়তো, এরকম রাতারাত বাড়াতে সাধারণ মানুষের কি অবস্থা হবে বলেন? এখন হঠাৎ করে তেলের দাম বৃদ্ধি হয়েছে, আমরা ওই প্রিপারেশন নিয়ে আসি নাই। আগে নিতাম আপনার 500 টাকার তেল 7.5 লিটার, এখন নিচ্ছি 5 লিটার। সমস্যা তো হচ্ছে, অনেকেই জানে না, অনেকেই হয়তো গাড়ি রাত্রে খবরটা পায় নাই যে এইরকম বাড়ছে, কিন্তু অনেকে এই সমস্যাটা হচ্ছে। এই মুহূর্তে রাজধানীর গাবতলীতে আছেন রিপোর্টার শুভ খান, সরাসরি যাচ্ছি তার কাছে। শুভ। ধন্যবাদ সাদিয়া, আমি রয়েছি রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকায়। যেহেতু জ্বালানি তেলের দাম বেড়েছে, তো পরিবহন সংশ্লিষ্টরা কিন্তু বলছেন যে তারা ভাড়া বাড়ান দিয়ে, সে বিষয়টি আসলে সরেজমিনে দেখার জন্যই আমরা মূলত গাবতলী এলাকায় এসেছি। তো আমরা এসে দেখতে পাচ্ছি যে উত্তরবঙ্গ রুটে যে পরিবহনগুলো চলছে সেগুলো ভাড়া অপরিবর্তিত রয়েছে। এছাড়া ঢাকা থেকে পাটুরিয়া এবং আরিচাগামী যে মধ্যম পাল্লার যে যানবাহনগুলো রয়েছে সেগুলোর ভাড়াও ঠিক রয়েছে, এবং তারা বলছেন যে 100 টাকা করেই তারা ভাড়া নিচ্ছেন দৌলতদিয়া, পাটুরিয়া এবং আরিচা রুটে। তো আমরা যাত্রীদের সাথেও কিন্তু তারা কথা বলেছে, তারা বলেছেন যে না, ভাড়া অপরিবর্তিত রয়েছে। ভাড়া নিয়ে কিন্তু আমরা এখন পর্যন্ত এই গাবতলীতে কোনো যাত্রী কিন্তু আমাদের কাছে বাড়তি ভাড়া রাখার কোনো অভিযোগ করেননি। তবে পরিবহন খাত সংশ্লিষ্টরা বলছে যে যেহেতু জ্বালানি তেলের দাম লিটারে 15 টাকা করে বেড়ে গিয়েছে, সে কারণে কিন্তু তারা করণীয় নির্ধারণে নিজেদের মধ্যে কিন্তু বৈঠকে বসেছেন তারা, এবং বৈঠক করছেন। তারা বলছেন যে বিকেল অথবা রাত নাগাদ তারা সরকারের সাথে বসার চেষ্টা করবেন, কেননা লিটারে 15 টাকা যেহেতু বেড়েছে, এই বিপুল পরিমাণ বাড়তি অর্থ খরচ করে আসলে পূর্বের ভাড়ায় তারা আসলে যাত্রী সেবা দিতে পারবেন না। সে কারণেই তারা কিন্তু বলছেন যে সরকার যত দ্রুত সম্ভব তাদেরকে ভাড়া নির্ধারণ করে দেওয়া হোক, এবং তারা বলছেন যে যেহেতু করোনার কারণে তারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তো সে কারণে তারা বলছেন যে নতুন করে ভাড়া বৃদ্ধি, বিশেষ করে হুট করে ভাড়া বাড়ানোই কিন্তু তারা ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগের সংবাদেও আমরা যেমনটি বলেছি যে বিভিন্ন দূরপাল্লার যে পরিবহনগুলো রয়েছে, বড় বড় পরিবহনগুলো রয়েছে, তারা যেমন ক্ষোভ প্রকাশ করেছেন, পাশাপাশি ছোট ছোট পরিবহন যারা রয়েছেন, কর্তৃপক্ষ রয়েছেন, তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছেন। এবং তারা বলছেন যে সরকার কিন্তু তাদের সাথে আলোচনা করেনি, অর্থাৎ সমন্বয়হীনতার অভিযোগ তারা আনছেন, যে কারণেই কিন্তু তারা বলছেন যে তাদের ক্ষতির মুখে পড়তে হচ্ছে। যেমনটা এর আগে বলেছিলাম যে কুষ্টিয়া রুটে চলাচলকারী বাসগুলোকে প্রায় যাতায়াতের ক্ষেত্রে প্রায় 3,500 টাকা করে তাদেরকে বাড়তি খরচ গুনতে হবে। তো তারা বলছেন যে যদি তাদের সাথে আলোচনা করা হতো তাহলে কিন্তু তাদের এই বাড়তি খরচের যে বোঝা বা লোকসান, এটা কিন্তু তাদের গুনতে হতো না। পাশাপাশি যাত্রীদের ওপরও কিন্তু কোনো নেতিবাচক প্রভাব পড়তো না যদি তাদের সাথে আলোচনা করা হতো। তো সাদিয়া, গাবতলী বাস টার্মিনাল এলাকা থেকে এই ছিল আমার কাছে সবশেষ। রাজধানীর গাবতলী থেকে যুক্ত ছিলেন রিপোর্টার শুভ খান। বিশ্বকাপের সুপার 12-এ নিজেদের শেষ ম্যাচে আজ অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। ক্লান্ত পরিশ্রান্ত দলটার চাওয়া একটা সান্ত্বনার জয়। অন্যদিকে সেমির লড়াইয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্য অস্ট্রেলিয়ার। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বিকেল 4টায়। সুমন সরকারের ক্যামেরায় নিয়ন মুহাইমিনের প্রতিবেদন। ম্যাচের আগে অথবা পরের দিন অনুশীলন না করাটাই যেন রীতি এ বিশ্বকাপে বাংলাদেশ দলের। এক শ্রীলঙ্কা ম্যাচ ছাড়া কোনো ম্যাচের আগের দিন মাঠে যাননি ক্রিকেটাররা, বরং হোটেলবন্দি জীবনটাই উপভোগ করেছেন সবাই। যে কয়দিন অনুশীলন করেছেন সেটাও বেশিরভাগ সময়ই ছিল না ভেন্যুর আশেপাশে। হারার আগেই যেন হেরে যাচ্ছে টিম টাইগার, যার প্রভাব পড়ছে খেলার মাঠে। টিম কম্বিনেশনের ছিটে ফোটাও নেই দলের মাঝে। ম্যাচ জয়ের ক্ষুধা যেন হয়ে গেছে উধাও। যদিও টাইগারদের আশার পালে হাওয়া দিচ্ছে ঘরের মাঠে অজিবধের স্মৃতিগুলো। আমাদের নিজেদের উপর বিশ্বাস হারালে চলবে না। আমরা ভালো দল, কোনো কারণে হয়তো ক্লিক হচ্ছে না। এই অস্ট্রেলিয়াকে আমরা হারিয়েছি। ভিন্ন কন্ডিশন হলেও সে জয় আপনাকে আত্মবিশ্বাস দেবে। এবারের পারফরমেন্স আশা দেখাচ্ছে অজিদের। সে লক্ষ্যে তাদের জিততেই হবে বাংলাদেশের বিপক্ষে। সঙ্গে 4-1 সিরিজ হারের প্রতিশোধটাও তো রয়েছে মনে মনে।
relied heavily on the surface. বাংলাদেশের বিপক্ষে আমাদের হারটা একেবারে আলাদা উইকেটে। এখানে সবকিছু অন্যরকম হবে। আমাদের দলটাও আগের চেয়ে শক্তিশালী। বাংলাদেশ এখন খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, তার মানে এই না যে তারা ঘুরে দাঁড়াতে পারবে না। আমরা কাউকেই হালকাভাবে নিচ্ছি না। বিশ্বকাপের মঞ্চে কখনোই অস্ট্রেলিয়াকে হারাতে পারেনি বাংলাদেশ। 4 বারের মুখোমুখিতে সবগুলোতেই বড় ব্যবধানে হেরেছে টাইগাররা। ক্রিকেটারদের চোখ মুখ আর শরীরী ভাষাই বলে দিচ্ছে তারা ক্লান্ত এবং অবসাদগ্রস্ত। তবে এই ক্লান্তি যতটা না শারীরিক, তার চেয়ে অনেক বেশি মানসিক। এই অবস্থায় অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে নিজেদেরকে তারা কতটা উজ্জীবিত করতে পারবে সেটাই এখন বড় প্রশ্ন। যদিও 2022 টি-20 বিশ্বকাপের রেসে টিকে থাকতে হলে এই মৌসুমে অন্তত একটা জয় চাই বাংলাদেশের। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগে শিক্ষক হতে আবেদন করেন 16 জন। একাডেমিক রেজাল্টে সবাই প্রথম শ্রেণীতে প্রথম। তবে ভাইভা বোর্ডে ভাষা সংস্কৃত বিষয়ে ন্যূনতম লিখতে বা পড়তে পারেননি কেউই। এমনকি অক্ষর চিনতেও অস্বাভাবিক সময় নেন অনেকে। হতাশ হয়ে শূন্য পদে কাউকেই নিয়োগের পর সুপারিশ করতে পারেননি বোর্ড। শাকির আহমেদের রিপোর্ট। গত অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের প্রভাষক পদে নিয়োগ পেতে আবেদন করেন 16 জন, যাদের কেউ কেউ অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণীতে প্রথম। বিভাগে শীর্ষস্থান দখল করলেও নিয়োগের মৌখিক পরীক্ষায় ফলাফল শূন্য। যে ভাষায় সে লেখাপড়া করেছে, মিডিয়াম অফ ইনস্ট্রাকশন, সেই ভাষায় একটা বাক্য অনুবাদ করতে পারে নাই, একটা বাক্য বলতে পারে নাই। কোয়েশ্চেন করলে সংস্কৃতের শিক্ষক আছে পুরনো, তারা জিজ্ঞেস করে কিন্তু তাদেরকে সংস্কৃত উত্তর দিতে পারে নাই। এটা একটা বিশ্ববিদ্যালয়ের জন্য খুবই দুঃখের বিষয় এবং আমাদের জন্য লজ্জার বিষয়। প্রার্থীদের এমন অবস্থা দেখে হতবাক নিয়োগ বোর্ডের সদস্যরা। কাউকেই নিয়োগের সুপারিশ করতে পারেনি বোর্ড। এই জায়গাটার মধ্যে কোনো টিচারকে নিয়োগ দেওয়া সম্ভব হয়নি। এই অবস্থার জন্য সেকেলে শিক্ষাক্রম আর শিক্ষকদের দক্ষতার অভাবকেই দায়ী করছেন শিক্ষা গবেষকরা। শিক্ষাক্রমের মধ্যে দুর্বলতা, শিক্ষকের মধ্যে দুর্বলতা এবং শিক্ষার্থীর মধ্যে দুর্বলতা থাকলে কোনোভাবেই সেখানকার কোয়ালিটি প্রোডাকশন আশা করা যেতে পারে না। কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সেলকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষক বা শিক্ষার্থী তাদের এবং সিলেবাস পর্যালোচনা করে একটা রিপোর্ট সিন্ডিকেটে উপস্থাপন করার জন্য আইকিউএসসিকে দায়িত্ব দেওয়া হয়েছে। মানসম্মত শিক্ষা নিশ্চিতে ব্যবস্থাপনা বদলের পরিকল্পনার কথা বলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাভিত্তিক বিভিন্ন বিভাগের পাঠ্যক্রম ও শিক্ষার্থীদের দক্ষতা পর্যালোচনা করে তাদের বিষয়ে রিপোর্ট দিতে সংশ্লিষ্ট সেলকে নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। তবে বিভিন্ন বিভাগের পাঠ্যসূচি যোগোপযোগী করার পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির তাগিদ দিয়েছেন শিক্ষাবিদরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামের বেশ কয়েকটি ব্যস্ততম সড়কের সংস্কার ও উন্নয়নমূলক কাজ অর্ধেক করে পালিয়েছে ঠিকাদার প্রতিষ্ঠান। এতে চরম ভোগান্তিতে নগরবাসী। তবে সিটি কর্পোরেশন বলছে ইতোমধ্যে নতুন টেন্ডারে অসম্পূর্ণ কাজ শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে, আর পালিয়ে যাওয়া ঠিকাদার প্রতিষ্ঠানকে করা হয়েছে কালো তালিকাভুক্ত। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন ফেরদৌস লিপি। চট্টগ্রামের লাইফলাইন পোর্ট কানেক্টিং বিশ্ব রোড এখন মানুষের দুঃখের কারণ হয়ে দাঁড়িয়েছে। সংস্কারের অর্ধেক কাজ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান পালিয়ে যাওয়ায় 4 বছরেও সড়কের কাজ শেষ হয়নি। ফলে প্রায় অবরুদ্ধ জীবনযাপন করছেন এখানকার বাসিন্দারা। একই কারণে মুখ থুবড়ে পড়ে আছে নগরীর আইস ফ্যাক্টরি রোড, মাজিরঘাট, মেহেদীবাগ, রহমতগঞ্জ সহ বেশ কয়েকটি সড়ক। রাস্তার পাশে থাকা ব্যবসায়ীদের ব্যবসা বাণিজ্যের যেমন দুর্দশা, তেমনি রাস্তায় চলাচলকারী যানবাহন চালক ও যাত্রীদেরও চরম দুরবস্থা। একটা কাস্টমার এদিকে আসে না, একটা লোক এখানে আসি জায়গা নাই যে বালুর জন্য বসতে পারে না, বেচা কিনা তো হয় না। একটা ভাঙি যায়, একটা চুরি যায়, একবেলা চালাইতে পারি, আরেকবেলা চালাইতে পারি না। রাস্তা অনেক খারাপ। যদি সন্ধ্যার পরে যাবে পরে 4-5 ঘন্টা 6 ঘন্টাও হয়ে যায়। তবে পালিয়ে যাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠানকে ইতিমধ্যে কালো তালিকাভুক্ত করে নতুন টেন্ডারে সবগুলো রাস্তার নির্মাণ কাজ পুনরায় শুরু হয়েছে বলে জানান সিটি মেয়র। নতুন যারা ঠিকাদার তাদের কাজ দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে এবং আশা করি আমরা ডিসেম্বর-জানুয়ারির মধ্যে এই কাজগুলো সম্পন্ন হয়ে যাবে। বিশেষজ্ঞরা বলছেন দেশের অবকাঠামো উন্নয়ন কাজে সবচেয়ে বড় বাধা রাজনৈতিক চাপ ও প্রভাব। এক্ষেত্রে এসব উপেক্ষা করতে না পারলে এই খাতে অনিয়ম দুর্নীতি রোধ করা যেমন সম্ভব নয়, তেমনি তা দ্বারা জনগণকে সুফল দেওয়া অসম্ভব। ঠিকাদারের আর্থিক সক্ষমতা এবং কারিগরি সক্ষমতা যাচাই করা দরকার।
অধিকাংশের এই দুইটা থাকে না এবং অনেক ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনায় ঠিকাদার নিয়োগযুক্ত হয়। চট্টগ্রাম নগরীর প্রায় 1066 কিলোমিটার রাস্তার উন্নয়ন ও সংস্কারে প্রতি বছর সিটি কর্পোরেশন গড়ে প্রায় ব্যয় করে 125 কোটি টাকা। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। ভারত থেকে বাংলাদেশের শেরপুরে আসা বন্য হাতির আতঙ্কে দিন পার করছে শ্রীবর্দী উপজেলার পাহাড়ি অঞ্চলের মানুষ। হাতির হাত থেকে ফসল ও গাছপালা রক্ষায় আগুন জ্বালিয়ে ও জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ উৎপন্ন করে পাহারা দিচ্ছেন গ্রামবাসী। শেরপুরে বন্য হাতির আশ্রয়স্থল ঘুরে শহীদুল ইসলাম হীরাকে সঙ্গে নিয়ে হোসেন আলীর তোলা ছবিতে সাদিকুর রহমানের রিপোর্ট। কিছুদিন আগে বন্য হাতির দলটি শ্রীবর্দী উপজেলার এই সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করে এবং এরপর থেকে হাতির দলটি বিভিন্ন পাহাড়ে আশ্রয় নিয়েছে। বন্য হাতি তীব্র রোদ ও লোকালয়ে থাকতে অতটা অভ্যস্ত না হওয়ায় সকাল থেকে দুপুর পর্যন্ত আশ্রয় নেয় পাহাড়ের ছায়াঘেরা চূড়ায়। তবে বিকেলের পর থেকে খাবারের খোঁজে পাহাড় থেকে নেমে আসে মানুষের ফসলি জমিতে। তাই হাতির আক্রমণ থেকে রক্ষা পেতে আগুন জ্বালিয়ে সবজি বাগান ও ধান ক্ষেত রক্ষায় ব্যস্ত হয়ে পড়েন গ্রামবাসী। হাতিগুলান এদিকে যেন না আসতে পারে, ফসলের ক্ষতি করতে যেন না পারে, এই জন্য সাধারণ এলাকার লোকজন আগুন জ্বালায়া এটা পাহারা দিচ্ছে। জেনারেটরের ব্যবস্থা করে আর্থিংয়ের ব্যবস্থা করি কইরা মনে করেন ওই আর্থিংয়ের দিলে দেখা যদি আর্থিংয়ের কাছাকাছি আসে হাতিটা দাঁড়ায় আর আসে না। গত কয়েকদিনে বন্য হাতির দল ভেঙেছে বন বিভাগের রোপণকৃত বিভিন্ন চারা গাছ, নষ্ট করেছে কৃষকের ধান ক্ষেত ও সবজি বাগান। সবজি খাইছে, হলুদ খাইছে। বিকাল 5টার পরে আর কি ওই জঙ্গলে থেকে খোলা জায়গায় আসে, পরে মানুষজনের এই ফসল আবাদি জমিগুলো নষ্ট করে। হাতিকে আঘাত করবেন না, হাতিকে তাড়াবেন না, উত্তপ্ত করবেন না, আর রাগান্বিত করবেন। যদি হাতিকে রাগান্বিত করেন তাহলে হয়তো হাতি একটা মানুষকে মেরে ফেলতে পারে। বন বিভাগের রেঞ্জ কর্মকর্তার মতে বন কেটে উজাড় করায় লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে এই বন্য প্রাণী। হাতি ইচ্ছে করে কিন্তু আপনার লোকালয়ে আসে না, ওরা যখন ওইখানে বাধা সৃষ্টি করে খাওয়ার জন্য খাবার বাধা সৃষ্টি করে তখনই হাতি লোকালয়ে চলে আসে। সরকারি তথ্য মতে গত 30 বছরে শেরপুরে বন্য হাতির আক্রমণে 1.5 শতাধিক মানুষ প্রাণ হারায়। সাদিকুর রহমান, সময় সংবাদ, শ্রীবর্দী, শেরপুর। দেশের বাইরের খবর। জলবায়ু সম্মেলন COP26-এ চীনের প্রেসিডেন্ট উপস্থিত না হওয়ায় মার্কিন প্রেসিডেন্টের সমালোচনার কড়া জবাব দিয়েছে বেইজিং। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ফাঁকা বুলির চেয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ প্রয়োজন। স্কটল্যান্ডের গ্লাসগোয় আয়োজিত এবারের COP26 জলবায়ু সম্মেলনে অংশ নেয়নি চীন ও রাশিয়া। যদিও সম্মেলন শুরুর দিন লিখিত বক্তব্য দেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। তাতেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা থেকে রেহাই পাননি তিনি। দুই দেশের অংশগ্রহণ না করাকে বড় ধরনের ভুল সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন বাইডেন। বাইডেনের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে চীন। স্থানীয় সময় বুধবার বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি ইঙ্গিত করে বলেন, প্যারিস চুক্তি থেকে যুক্তরাষ্ট্র নিজেদের সরিয়ে নেওয়ার কারণে জলবায়ু পরিবর্তন মোকাবেলার কার্যক্রম 5 বছর পিছিয়ে গেছে। যুক্তরাষ্ট্রকে ফাঁকা বুলির চেয়ে কাজের মাধ্যমে পদক্ষেপ নেয়ারও আহ্বান জানান তিনি। আমরা আশা করছি যুক্তরাষ্ট্র তাদের দায়িত্ব বুঝতে পারবে এবং কার্বন নিঃসরণ কমিয়ে আনতে দ্রুত নির্দিষ্ট পদক্ষেপ নেবে। পাশাপাশি তারা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় নিজেদের দেয়া প্রতিশ্রুতি পালন করবে বলেও আশাবাদী বেইজিং। সংবাদ সম্মেলনে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় অন্য দেশ থেকে তারা এগিয়ে আছেন। তাদের পদক্ষেপগুলো সময়োপযোগী বলেও দাবি করেন তিনি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বঙ্গবন্ধু হত্যাকারীদের দোসররাই বিদ্বেষ ছড়াচ্ছে অনলাইনে। ব্রিটিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী বললেন, ন্যায় প্রতিষ্ঠার দৃষ্টান্ত বাংলাদেশ। এবং বাজারে ডিজেল ও কেরোসিনের দাম লিটারে 15 টাকা বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য বাড়ার অজুহাত। এই ছিল সময় সংবাদের সঙ্গে থাকুন সময়ের।